This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, TV9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। দুপুর 2টো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন লিমা। আর শুরুতে আমরা যে খবরে চোখ রাখব, আবারও চাকরিহারা এক শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঝাড়গ্রামের সুবল সোরেনের পর এবার পাঁশকুড়ার সন্তোষ মণ্ডল চাকরি হারিয়ে মানসিক চাপে ভুগছিলেন। মানসিক চাপেই এই শিক্ষকের মৃত্যু বলে এখনো পর্যন্ত অভিযোগ আকারেই বিষয়টি রয়েছে। দিনের পর দিন তিনি মানসিকভাবে অবসাদের শিকার হয়েছিলেন। কোলাঘাটের আরিসান্ডা হাই স্কুলে কেমিস্ট্রি পড়াতেন সন্তোষ মণ্ডল। এসএসসির যোগ্য তালিকা প্রকাশের পর চাকরিহারা হন তিনি। এরপর থেকেই মানসিকভাবে তিনি ভেঙে পড়েন, এমনটাই পরিবারের দাবি। আমার সহকর্মী কনিষ্ক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। কনিষ্ক, আমি জানতে চাইবো যে দিন কয়েক আগে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তখন কলকাতা একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছিল, সেখানেই তার মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। তার এই মৃত্যুর পিছনে কি দিনের পর দিন মানসিক অবসাদ, চাকরি চলে যাওয়া, তার পরিবারের লোকজন কি এমনটাই বলছেন? দেখো শুভ, একদমই পরিবারের লোকজন এমনটাই অভিযোগ করছেন। যবে থেকে তার চাকরি গেছে, অর্থাৎ যোগ্য অযোগ্য এই যে ভাগ, সেই ভাগ হওয়ার পরেই যখন চাকরিটা চলে যায়, কোলাঘাটের এই আরিসান্ডা স্কুলে তিনি পড়াতেন, তারপর থেকেই তিনি কিন্তু মানসিকভাবে ধীরে ধীরে ভেঙে পড়েন। এবং সেই মানসিকভাবে ভেঙে পড়ার জায়গাটা কোথাও আত্মীয় পরিজনদের যে সাপোর্ট পাওয়ার পরে তিনি কিন্তু টিউশন পড়ানো শুরু করেন। সেই টিউশন সকালে বা সারাদিন টিউশন পড়াতেন, রাত্রিবেলা আবারও তিনি যোগ্য হিসেবে প্রমাণ দেওয়ার জন্য এসএসসির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ফলে এই যে চাপ তৈরি হয়েছিল, অর্থাৎ দিনের বেলা টিউশন, রাত্রিবেলা এসএসসির পরীক্ষার প্রস্তুতি নেওয়া, এই সমগ্র বিষয়টা কোথাও না কোথাও তার মানসিকভাবে ধীরে ধীরে কিন্তু তাকে ভেতর থেকেই শেষ করছিল বলে এমনটাই পরিবারের লোকজন অভিযোগ করছেন। এবং এই যে চাকরি পাওয়ার আগে তিনি যে বাড়ি করেছিলেন, ফলে সেই বাড়ি করাতে বিপুল টাকার একটা বোঝা তার উপরে চেপেছিল। ফলে সেই টাকার বোঝা চেপে যাওয়ার ফলে প্লাস চাকরি চলে যাওয়া, এই দুইয়ের মধ্যে কোথাও একটা জাঁতা কলে তিনি দিনের পর দিন পিছে যাচ্ছিলেন বলে এমনটাই পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। আর এই জন্যই কিন্তু তিনি অসুস্থ হন। প্রথমে তাকে পাঁশকুড়া হাসপাতালে ভর্তি করা হয়, তার চিকিৎসা হয়, তার পরবর্তীতে কলকাতার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এবং তাৎপর্যপূর্ণভাবে গতকাল পরীক্ষা ছিল রবিবার, সেই পরীক্ষার দিনই তার মৃত্যু সংবাদ এসে পৌঁছয় তার বাড়িতে, তার আত্মীয় পরিজনের কাছে এবং তার স্কুলে। এইটা কোথাও না কোথাও একজন শিক্ষক হিসেবে তার পারিপার্শ্বিক এই যে চাপের ফলে একেবারেই তাই, সেটাই তারা মনে করছেন। আমি একবার শোনাবো কনিষ্ক, মৃতের পরিবারের লোকজন, তার শাশুড়ি কি বলছেন। চাকরি চলে যাওয়ার পর থেকে খুব মানসিক চাপ ছিল। লোন নিয়ে বাড়ি করেছিল, আর লোন নিয়ে বাড়ি করেছিল, লোন অনেকের চাপ, তাই টিউশনি শুরু করে দিয়েছে। 20 ঘন্টা টিউশনি করতো, রাত্রি জেগে পড়াশোনা করতো চাকরি পাবে বলে। বাচ্চা দুটো ছোট, একটা 3 বছরের, একটা 10 বছরের। চাকরি চলে যাওয়ার পর এত শিক্ষাকর্মী চাকরি চলে যাওয়ার পর কি পরিস্থিতি, আর এই বিষয়টা নিয়ে প্রথম থেকে যারা আন্দোলন চালিয়ে গিয়েছেন, সুমন বিশ্বাস তাদের অন্যতম। এই মুহূর্তে সুমন আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুমন, আপনারা তো পরীক্ষা আবারও দিলেন, কিন্তু এই ধরনের ঘটনাগুলো আপনারা বারবার বলছিলেন যে অবসাদের শিকার হয়ে অনেকে এই রকম পরিণতির দিকে যেতে হবে, এই ঘটনার পর কি বলবেন? দেখুন, আমরা বারবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আমরা বলেছি যে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের তালিকাটা দিন, বারবার গড়িমসি করেছে। আজকে দেখুন আমাদের পরীক্ষায় বসানো হয়েছে, এখন আমাদের এক এক করে সুবল চলে গেল, প্রশান্ত দা, উজ্জ্বল দা, এখন এই যে আমাদের কেমিস্ট্রি বা ভৌত বিজ্ঞানের শিক্ষক সন্তোষ দা চলে গেলেন। তার স্ত্রীর যে কান্না, আমি কালকে রাত থেকে বহুবার কেঁদেছি। কি পরিস্থিতি ভাবুন। আজ তার অনাথ সন্তানের দায়িত্ব কে নেবে, তার পরিবারের দায়িত্ব কে নেবে? আজকে এই দায় পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হবে। এইরকম পরিস্থিতি আছে আমাদের। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য সুমন, অনেক ধন্যবাদ। SLST 2 যেটা পরীক্ষার নাম দেওয়া হয়েছে, আমরা কিন্তু SLST 1 এর টিচার।
এবং সেখানে সবাই আনটেন্টেড। আজকে এইভাবে দুর্নীতির দায় নিজেদের না থাকা সত্ত্বেও নতুন করে পরীক্ষা দিয়ে এই মানসিক যন্ত্রণা সহ্য করে থাকাটা সত্যি খুব কঠিন, এবং যারা এটা পারছেন না নাক সোজা রাখতে তাদেরই মৃত্যু মানে গ্রাস করছে। নানা ধরনের লোন, হাউস বিল্ডিং লোন থেকে শুরু করে নানা ধরনের লোন নাই, এটাই স্বাভাবিক। তাদের উপর আর্থিক চাপ বাড়ে, কিন্তু তারপরে যদি হঠাৎ করে এত বছর চাকরি করার পর সেই চাকরিটা যদি চলে যায় তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয়, এবং যে কোনো মানুষই মানসিক স্থিতি ঠিক থাকবে না, স্বাভাবিক থাকবে না, এবং এই মানসিক চাপ সবার পক্ষে নেওয়া সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিছু মানুষ চাপ নিতে পারছেন আর কিছু মানুষ কোলাপস করছেন এই চাপের সামনে, তাদের জীবন চলে যাচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কে দায়ী এই মৃত্যুগুলোর জন্য? এগুলো কি মৃত্যু, নাকি এগুলো প্রত্যেকটি খুন, ঠান্ডা মাথায় খুন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছেন? যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে সমস্ত কিছুর মধ্যে রাজনীতি খুঁজে বের করার চেষ্টা করা ফল এবং কিছু মানুষের অত্যন্ত ঘৃণ্য কাজকর্ম বা অতিরিক্ত লোভ আজকে সমাজকে এই জায়গায় নিয়ে এসছে। এখানে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বোধহয় কোথাও সমাজটাকে আমাদের দেখা উচিত বলে মনে করি। অনেকেই আমার সঙ্গে একমত হবেন না, এর প্রত্যেকেই রাজনীতির ছোঁয়া খুঁজবেন। আমি একজন রাজনীতি কর্মী হিসাবে এটা সার্বিকভাবে আমাদের সামাজিক ব্যর্থতা হিসাবেই দেখি, দুঃখজনক। মিনি ফিরোজ কোথায়? 91 ঘন্টা হয়ে গেছে, এখনো তার কোনো খোঁজ নেই। গুলশান কলোনিতে বোমাবাজির পান্ডা মিনি ফিরোজের খোঁজ নেই সোশ্যাল মিডিয়ায়, অথচ পর পোস্ট করে যাচ্ছে মিনি ফিরোজ। পুলিশ তবুও খুঁজে পাচ্ছে না। আড়ালে থেকে তৃণমূল কাউন্সিলরকে শাসানি দিচ্ছে। পাল্টা সাইবার ক্রাইমে অভিযোগ করেছে সুশান্ত ঘোষ। আমি কথা বলতে চাইবো সায়ন্ত, আমাদের প্রতিনিধি রয়েছেন। সায়ন্ত, ঠিক কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা, যেখানে রাকেশ সিং এর প্রসঙ্গ আসছে, সে বারবার করে তাকে পুলিশ খুঁজে পাচ্ছিল না, ভিডিও বার্তা দিচ্ছিল, তারপরে ঠিক ট্র্যাক করে ধরা গেছে। কিন্তু এক্ষেত্রে মিনি ফিরোজের ক্ষেত্রে পুলিশের এতটা সময় লেগে যাচ্ছে কেন? দেখো, এটার উত্তর এক কথাতেই বলা যায়, রাকেশ সিং বিরোধী বিজেপি দলে আছে, যে কারণে তাকে ধরার ব্যাপারে সক্রিয় ছিল পুলিশ। আর এই মিনি ফিরোজ বা ফিরোজ খান এ রয়েছে তৃণমূলেরই এক প্রভাবশালী মন্ত্রীর হাতের তলায়, অর্থাৎ তার হাত রয়েছে মিনি ফিরোজের মাথার উপরে। স্বাভাবিকভাবেই যে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো করছে মিনি ফিরোজ, তাতে কিন্তু সে কোথায় রয়েছে সেটাও জানাচ্ছে। আমি আসছি তোমার কাছে, সে ভিডিও করছে, সে আছে কোথায়, ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, তারপরে পুলিশ পাচ্ছে না। চলুন একবার আপনাদেরকে বরং সেই ভিডিওগুলো দেখাই যেগুলো মিনি ফিরোজ পোস্ট করছেন। ममता बनर्जी ये देखे इसलिए कि कल को देखिए, हो सकता है ये पॉइंट मिल जाएगा हम लोग का अगेंस्ट पार्टी को, मुद्दा मिल जाएगा ये बीजेपी को मुद्दा, ठीक है। हम मजबूर है, आज प्रेस कॉन्फ्रेंस जो कर रही मेरा मजबूरी है, क्योंकि अगर आवाज मेरा थाना अगर सुन लेता तो हम आज यहाँ तक नहीं आते हम। जालसाजी चालबाजी आदमी ना जालसाजी करेगा, चालबाजी ही करेगा, ठीक है। तो दादा 107 नहीं है कि आप वहाँ का आदमी का पीछे लग के उसको उल्टा पुल्टा और उल्टा समझाइएगा। हम खुद टेढ़ा हैं, हमसे सीधा से बात कीजिएगा, हम सीधा है। टेढ़ा से बात कीजिएगा तो हम बहुत बड़ा टेढ़ा है हम, इसलिए ना हमसे लगने का नहीं। हम अगर गलत रहेंगे, गिल्टी रहेंगे, हम खुद से बोलेंगे हम गिल्टी है, गलत है। मगर हम गलत नहीं है तो किसी का बाप भी आके हमको गलत नहीं बता सकता। বিরোধীরা বিষয়টিকে কিভাবে দেখছেন জানার চেষ্টা করব। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবু, এখনো পর্যন্ত মিনি ফিরোজকে ধরা গেল না, কিন্তু মিনি ফিরোজ একটার পর একটা ভিডিও পোস্ট করে যাচ্ছে, কি বলবেন আপনি? আমি বলবো ধরা গেল না, এটা একটা পুলিশের প্রতি মিথ্যাচার করা হবে। হ্যাঁ, পুলিশ বলুন ধরলো, ধরলো না, ধরবো না বললে করলে কে। কিন্তু আমি আপনাদের কাছে বড়জোরে নিবেদন করব, আবেদন করব, এই ধরনের 2 টাকার গুন্ডা, হ্যাঁ, এরা কেউ হাজি মস্তানও নয়, এরা কেউ ভানু বসো নয়। হ্যাঁ, যে আমরা এদের বক্তব্য হাম তেরা হ্যায়, হাম নেরা হ্যায়, হাম পেরা হ্যায়, এগুলো মানে শুনতেও খারাপ লাগে। 26-এর পর এরা সব সিধে হয়ে যাবে, সব ঝাঁটার কাঠির মতন লম্বা লম্বা সিধে হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু এদেরকে যারা পালন পোষণ করেছে,
তারা স্বাভাবিকভাবে এদেরকে সেফ কাস্টডিতে রেখেছে। এখন এইভাবে ধমকি দিচ্ছে প্রকাশ্যে একজন কাউন্সিলরের। আমি ওই দলে থাকলে আমি তো থুতু ফেলে ডুবে মরতাম, কারণ এই ধরনের একটা কি নাম মিনি ফিরোজ, পুরো ফিরোজও না মিনি, তার যদি এত দাম হয় তাহলে বিগ ফিরোজদের কি অবস্থা সেটা আপনি ভাবুন। আমি দেখলে লজ্জা হয় যারা এরপরও তৃণমূল মাইকি জয় করে, সন্ধ্যেবেলা হলে টিভির চ্যানেলগুলো গরম করে, যে তারা এদের দেখেও লজ্জিত হয় যে এরা প্রকাশ্যে হুমকি দিয়ে বেড়াচ্ছে, অথচ আমাদের রাজ্য নাকি পৃথিবীর মধ্যে আইন শৃঙ্খলায় সবার আগে। এই যে কথাগুলো শুনতে হয় তখন হাতি ছাড়ার কিছুই হয় না। ধন্যবাদ সজলবাবু আপনাকে। সজল ঘোষ ছিলেন বিজেপি নেতা, এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন। অরূপবাবু, মিনি ফিরোজকে ধরতে পুলিশের এত সময় কেন লেগে যাচ্ছে? মানে কেন এটা বলছি, 91 ঘন্টা হয়ে যাচ্ছে অথচ একটার পর একটা পোস্ট সে করে যাচ্ছে, পুলিশ ধরতে পারছে না, কি বলবেন? দেখুন, এই ফিরোজ সে মিনি হোক, ম্যাক্স হোক, আলট্রা প্রো ম্যাক্স হোক, এই লেভেলের ফিরোজ হোক, জায়গা হবে জেলের পিছনে। পুলিশ পেছনে পড়ে রয়েছে। এখন মুশকিলটা হচ্ছে, একটু আগে আপনাদের চ্যানেলে বিজেপি নেতা সজল ঘোষ বড় বড় ডায়লগ দিচ্ছিল। এই লুকোনোর পদ্ধতিটা তো শিখিয়েছে সজল ঘোষের নেতা। কোথায় গেছিল সজল ঘোষের ডায়লগ সেদিনকে, যখন ওদের নেতা রাকেশ সিং ওই একই পদ্ধতিতে নিজের সিম মোবাইল থেকে ফেলে দিয়ে অন্য নাম্বারে লগ ইন করে ওয়াইফাই দিয়ে কি করে অপরাধ চালাতে হয় সেটা দেখিয়েছে ওদের নেতা কদিন আগে রাকেশ সিং। আর সেই গ্রেপ্তারিকে নিন্দা করেছে সজল ঘোষ, আর আজকে সজল ঘোষ বলছে গ্রেপ্তার কেন হচ্ছে না। এই যে হিপোক্রেসি পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেস। আমি জাস্ট একটু মনে করিয়ে দিতে চাইবো আপনাকে, আপনার যদি মনে থাকে রাকেশ সিংকে ধরতে কিন্তু এত সময় লাগেনি। একটা ভিডিও পোস্ট করেছিল, তারপরে 3 দিন রাকেশ সিংও 3 দিন পালিয়েছিল। এবার দেখতে হবে যে কোথায় পালিয়ে রয়েছে, পুলিশ ওর আইপি ট্র্যাক করছে। এবার এই যে পালানোর পন্থাটা, এটা তো দেখিয়ে দিয়েছে, আবিষ্কার করে দিয়েছে রাকেশ সিং যে ক্রিমিনাল কিরকম ভাবে হয়, কিভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে হয়, চোখে আঙুল দিয়ে বিজেপির নেতারা দেখিয়েছে। এখানে ফিরোজ, আমি তো আবারও বলছি, যে মিনি হোক, ম্যাক্স হোক, আলট্রা প্রো ম্যাক্স হোক, যেই লেভেলের ফিরোজ হোক, ওর জায়গা হবে জেলের পেছনে। ধন্যবাদ আপনাকে। এই ব্যাপারটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন, এই ব্যাপারটা তিনি ওই ব্যাপারে অত্যন্ত সতর্ক রয়েছেন, বলেছেন তিনি এই ব্যাপারটা, এবং আমার আশা করি সরকার নিশ্চয়ই ব্যাপারে দৃষ্টি দেবেন। তবে একটা কথা, যে কি করে এই যেমন একজন অপরাধী যারা এই ধরনের অপরাধমূলক কাজকর্ম করছে তাদের চোখের আড়ালে চলে যাচ্ছে, এটা খুব বিস্ময়কর। এটা নিশ্চয়ই প্রশাসন থেকে দেখবেন। এটা চোখের আড়ালে মানে কি, মেঘের আড়ালে থেকে সেই মেঘনাদের মতো যুদ্ধ করার মতো, ওকে কেউ দেখতে পাবেন, ও কিন্তু সবার বিরুদ্ধে লেগে যাবে। ছাত্রী অনামিকা মণ্ডলের অস্বাভাবিক মৃত্যুর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর কিন্তু প্রশ্নগুলো আরও একবার প্রকট হয়েছে। এর আগেও বেশ কিছু ঘটনায় যে প্রশ্নগুলো সামনে এসেছিল। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুর ঘটনার তদন্তে 3 জন পড়ুয়াকে তলব করা হয়েছে। পুলিশ তলব করেছে এই 3 জন পড়ুয়া। ঘটনার দিন কলেজের যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন। কি ঘটেছিল, কি ঘটতে পারে, যাবতীয় বিষয় জানতেই পুলিশের তরফ। পাশাপাশি আজ আবারও যাদবপুর ক্যাম্পাসে ফরেন্সিক টিম যাবে বলে জানতে পারা যাচ্ছে। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে। সুশোভন, আমি জানতে চাইবো যে আজকে একটা মিটিংও আছে, পাশাপাশি আমরা জানি যে কি কারণে, কি বৃত্তান্ত। এই 3 জন ছাত্র যাদেরকে ডাকা হয়েছে তাদের সম্বন্ধে জানতে চাইবো, আর ফরেন্সিক টিম কখন যাচ্ছে? দেখো, ফরেন্সিক টিম পরবর্তীকালে যাবে এবং তার পাশাপাশি তুমি জানো যে অস্বাভাবিক মৃত্যু মামলা কিন্তু রুজু করা হয়েছে। যেহেতু এখনো পর্যন্ত কি ঘটনা ঘটেছিল এবং যে সিসি ক্যামেরাতে ফুটেজ পাওয়া গেছে সেই ফুটেজের সঙ্গে মিলিয়ে সেই সমস্ত 3 জন পড়ুয়াকে কিন্তু ডাকা হয়েছে, যে একেবারে তাদের যেহেতু উপস্থিতি ছিল, কি ঘটনা ঘটেছিল, অর্থাৎ তখন কার পর কি ঘটেছিল, একেবারে পর্যায়ক্রমে পুরো বিষয়টাই তদন্ত করে জানতে চায়। সেই জন্যই আজকে 3 জন পড়ুয়াকে ডাকা হয়েছে। অন্যদিকে পুলিশ সূত্রে এটাও জানতে পাচ্ছি যে তার পরিবারের সদস্যরা কিন্তু পুলিশের সঙ্গে আজকে লালবাজারে কথা বলেছে। তার কারণ একটাই, যে বেশ কিছু প্রশ্ন তাদের পরিবারের যারা সদস্য তাদের মনে রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর তারা পেতে চান এবং সেই জন্যই একেবারে উচ্চপদস্থ কর্তা তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য আমরা জানি আজকে একটা বৈঠকের ডাক দিয়েছেন, যে বৈঠকে তারা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। সমাধান সূত্র হয়তো আসবে যে কেন বারবার যাদবপুর সমস্যায় হচ্ছে, সেই বিষয়টা নিয়ে। সে বৈঠক কখন, সে বৈঠকে কারা কারা থাকছেন যদি একটু বলো। তো সেই বৈঠক আজকে দুপুরবেলা আমরা জানতে পাচ্ছি এবং সেই বৈঠকে একাধিক বিশ্ববিদ্যালয়ে যারা পদস্থ আধিকারিকরা রয়েছেন তারা থাকবেন। অর্থাৎ এই যে পুরো বিষয়টা সেটা কি ঘটেছিল এবং যাতে আর কোনোদিন না ঘটে, অর্থাৎ সার্বিক বিষয়টাই মূলত আলোচনা করা হবে। বেশ, ধন্যবাদ সুশোভন।
আর এই বিষয়টা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে। যাদবপুরকে নেশার আখড়া তৈরি করে ফেলেছে অতি বামরা। বিজেপি ক্ষমতায় এলে সাফ করে দেবে এমনটাই জানিয়েছেন। পাশাপাশি অনামিকার বাবা তিনিও বলছেন এই ঘটনাটাতে তার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, তার কারণ তার মেয়ে সাঁতার জানতেন না, যারা ধাক্কা দিয়েছে তারা জানতেন। সরাসরি তিনি খুনের অভিযোগ করছেন। কি বলেছেন অনামিকার বাবা অর্ণব মণ্ডল, আপনাদের শোনাবো। আমার তো একটাই কথা এখন মনে হচ্ছে যে ও তো ইচ্ছাকৃত ওইভাবে জলে পড়ে যায়নি। ওকে ও যে স্পটটা থেকে ওর দেহটা পাওয়া গেছে সেখানে কেউ ওকে ডেকেছিল, হয়তো গেছিল, তারপরে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এরকম মনে হচ্ছে। তার কারণ ও সাঁতার জানতো না, আর ও অন্ধকার জায়গাকে খুব ভয় পায়। মানে আপনার কোনো ঘর বলুন কিংবা বলুন, ও একা যেত না। এমনকি ছোট পোকাও যদি ঘরে ঢুকে যেত ও চিৎকার চেঁচামেচি করতো, সেই ঘরের দরজা বন্ধ করে দিয়ে অন্য ঘরের মধ্যে ঢুকে যেত। তো সেক্ষেত্রে ওই রকম একটা জায়গায় যেখানে লাইট নেই, কিচ্ছু নেই, সেখানে ও একা গেছে, ওকে কেউ ডেকেছে, না হলে ও একা ওখানে যাবে না। আমি ধরেই নিই যদি ও বাথরুমেই যায়, একা ওই বাথরুমে ওখানে যাবে না, ওকে কেউ ডেকেছে, ও গেছে, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এখন ওকে যদি কোনো মানে বন্ধু কিংবা কেউ যদি ওকে ওই রকম কোনো প্রস্তাব দেয়, সেই প্রস্তাবে হয়তো ও রাজি হয়নি, যার জন্য সে হয়তো ওই সময়টার অপেক্ষা করছিল। এই কারণেই হতে পারে এটা, যে সেই কারণের জন্য ও হয়তো রাজি হয়নি সেই প্রস্তাবে, যার জন্য ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আর এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করছেন। তিনি বলছেন যাদবপুরকে নেশার আখড়া তৈরি করেছে অতি বামেরা, বিজেপি ক্ষমতা এলে সাফ করে দেবে এমনভাবে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোনো লাভ হবে না, সিসিটিভিও লাগাতে দেবে না এবং ওখানে বন্দে মাতরমও গাইতে দেবে না। যাদবপুরে আলট্রা লেফট যারা গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায়, সংবিধান মানে না, অর্থাৎ পরিষ্কার কথা মাকু যাদের বলা হয়, যারা হেরোইন, চরস, গাঁজার আখড়া করেছে ওখানে, এরা ওখানে আমাদের ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা তৈরি করতে দেয় না, এবং এরা জাতীয়তাবাদী বিরোধী, রাষ্ট্রবিরোধী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন। তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট টু মোদি বলে, তার লাভ মমতা ব্যানার্জি পান। বিজেপিকে আনুন, সাফ করে দেবো আমরা একদম, যত পার্থেনিয়াম আছে যাদবপুরে আমরা পরিষ্কার করে দেবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজকে বৈঠকের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুর 3টে নাগাদ সেই বৈঠক, সব বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠক যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বৈঠকে থাকছেন সহ উপাচার্য, থাকছেন রেজিস্ট্রার, ডিন থাকছেন। বারবার যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা কিভাবে এড়ানো যায় সেই সমাধান খুঁজতেই আজকের এই বৈঠক। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির সঙ্গে বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও থাকবেন। আর কারা কারা থাকতে চলেছেন আমি একটু জানার চেষ্টা করি আমাদের রিপোর্টার সৌরভ গুহর কাছ থেকে। সৌরভ, কারা থাকবেন এবং কোন কোন বিষয়গুলো আজকে আলোচনা হবে? লিমা, প্রথমেই বলি, যেমনটা তুমি জানো যে আগামী 2026কে কেন্দ্র করে ব্লক স্তরে পরিবর্তন আনবার জন্য বিভিন্ন জেলা নিয়ে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটে। আজকেও কিন্তু সেরকম একটা দিন, যেখানে সকালবেলা পুরুলিয়া জেলা নিয়ে এই মুহূর্তে মিটিং করছেন, তিনি বসেছিলেন পুরুলিয়া জেলা নিয়ে, এবং আর কিছুক্ষণের মধ্যে বীরভূম জেলা, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেই জেলা নিয়ে বৈঠক শুরু হবে। অনুব্রত মণ্ডল এখনও পর্যন্ত এই ক্যামাক স্ট্রিটের অফিসে আসেননি। এছাড়া সবাই কোর কমিটির সদস্যরা এসেছেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্বও এসেছেন। সব থেকে বড় কথা যে বীরভূম মানেই কিন্তু একেবারে তৃণমূলের গড়, কিন্তু সেই তৃণমূলের গড়েই
অশান্তির কাঁটা হলো গোষ্ঠীদ্বন্দ্ব। সেই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বা গোষ্ঠীর সমন্বয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেই দিকে নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছে সব মহল। কারণ ব্লক সভাপতি বদলের ক্ষেত্রে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন তালিকা পেশ করছেন, এ নিয়ে কিন্তু একটা বিভিন্ন জায়গায় মতানৈক্য চলছে। সেই জায়গা থেকে বীরভূম নিয়ে উনি অভিষেক কি বলেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। একেবারে ধন্যবাদ সৌরভ। অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মিমি চক্রবর্তীকে তলব করেছে। দিল্লিতে বেটিং অ্যাপ মামলার তদন্তে অভিনেত্রীকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতো ইডি দফতরে প্রাক্তন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী তিনি পৌঁছে যান। আমার সহকর্মী সুজয় পাল রয়েছেন। সুজয়, মিমি চক্রবর্তী আজকে যাবেন কিনা এই নিয়ে একটা সংশয় ছিল, কিন্তু অবশেষে তিনি গিয়েছেন ইডি দফতরে। এখনো পর্যন্ত তার সেখানে তলবে সাড়া দেওয়া, হাজিরা, এই যাবতীয় বিষয় নিয়ে একটু জানাবে প্লিজ। দেখো, অনেক বেট নামে একটি গেমিং অ্যাপ ছিল, যে অ্যাপটির বিরুদ্ধে তদন্ত করছে এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলাতেই সেই তদন্তের ক্ষেত্রে তাকে তলব করা হয়েছে, তার কারণ সেই গেমিং অ্যাপের বিজ্ঞাপনী প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন মিমি চক্রবর্তী। ওই একই বিজ্ঞাপনী প্রচারে অঙ্কুশ হাজরা অভিনেতা তিনিও যুক্ত ছিলেন। অঙ্কুশকে জিজ্ঞাসাবাদের পর মিমি চক্রবর্তীকে আজকে তলব করা হয়েছে। এছাড়াও বলিউডের একাধিক অভিনেত্রী, তার পাশাপাশি বেশ কয়েকজন ক্রিকেটারও ওই গেমিং অ্যাপের প্রচার করেছিলেন। তাদের প্রত্যেককেই তলব করে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। মূলত জিজ্ঞাসাবাদের উদ্দেশ্য হলো যে তারা এই বিজ্ঞাপনী প্রচারের জন্য কত টাকা পেয়েছেন, তাদেরকে কিভাবে টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ নগদে দেওয়া হয়েছিল নাকি তাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট বা চেকের মারফত টাকা দেওয়া হয়েছিল। কারণ যে গেমিং অ্যাপটির বিরুদ্ধে অভিযোগ, সেই গেমিং অ্যাপটি কিন্তু গুগল প্লে স্টোরে পাওয়া যেত না, অর্থাৎ প্রথম থেকেই কিন্তু কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে ছিল। ফলে সেই ধরনের গেমিং অ্যাপ তারা কিভাবে তাদের কর্মকাণ্ড চালিয়েছে, কত টাকা দিয়েছে, সেই টাকা তারা কোথায় রেখেছেন, এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে মিমি চক্রবর্তী এবং অন্যান্য অভিনেতা, অভিনেত্রী বা ক্রিকেটারদেরকে। ধন্যবাদ সুজয়। আইন নিশ্চয়ই আইনের পথে চলবে, সেখানে কোনো মন্তব্য করব না। কেন ডেকেছেন, তাতে কি হবে, এগুলো তো মিমি বলতে পারবেন বা তার আইনজীবীরা। কিন্তু দূর থেকে এইটুকু বলতে পারি যে এই বিজেপি, এই যার মিমি প্রাক্তন সাংসদ ছিলেন, তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ, ফলে তাদের কালিমালিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন, গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে। তো এইটুকু বলতে পারি যে এই রক্তবীজ 2 তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি। রক্তবীজ 2-র একটা ইভেন্ট প্রমোটার হিসেবে ইডির ভূমিকাটা খুবই ইন্টারেস্টিং। তো এইভাবে যদি নায়ক নায়িকাদের সিনেমা মুক্তি পাওয়ার ঠিক মুখে ইডি যদি এরকম একটা পাবলিসিটি করে দেন, কারণ দুদিন বাদে দেখা যাবে মিমি নির্দোষ, তো ফলে মিমি এখন টেনশনবিহীনভাবে ইডিকে তিনি পরে একটা সব মিটে গেলে ধন্যবাদও দিয়ে দিতে পারেন। এই তো রক্তবীজ 2-র প্রমোশন, ইডি তো হেল্প করে দিল। আইনের বিষয়টা মিমি বলবেন, আর বাকি রক্তবীজ 2-কে প্রমোট করার জন্য, বাংলা ছবিকে প্রমোট করার জন্য ইডিকে ধন্যবাদ। অনেক অভিনেতা, অভিনেত্রী, নেতা, নেত্রী এই সমস্ত ইনলিগাল কাজের সঙ্গে যুক্ত, আর টিএমসি পার্টির ম্যাক্সিমাম নেতা, নেত্রী, প্রতিনিধি এই ধরনের কাজে যুক্ত। কারণ এখন রাজনীতি টিএমসি হয়ে গেছে পয়সা কামানো, কোনো নিয়ম নীতি কোথাও নাই। তো যত দিন এগোবে, ইনকোয়ারি বাড়বে, তখন অনেক নাম আসবে। আর ইডি দফতরে মিমি চক্রবর্তী, আগামীকাল অঙ্কুশ হাজরাকে তলব করা হয়েছে। কাল সকাল 11টা নাগাদ দিল্লির ইডি দফতরে, ইডি সদর দফতরে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে আমি জানলাম সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, যে সমস্ত অনলাইন বেটিং অ্যাপগুলি রয়েছে, এই বেটিং অ্যাপগুলি ভারতের মাটিতে সম্পূর্ণভাবে অবৈধ, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সেলিব্রিটিরা তারা টাকার বিনিময়ে এই অ্যাপগুলির প্রমোশন তারা করছেন, এবং বাংলার ক্ষেত্রে মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ, তাদের দুজনের বিজ্ঞাপন দীর্ঘদিন ধরে দেখা গিয়েছে, এবং সেই কারণে মিমি চক্রবর্তীকে আজকে তলব করা হয়েছে। সকাল 11টা থেকে তিনি জেরার মুখোমুখি হয়েছেন দিল্লির ইডি সদর দপ্তরে। আগামীকাল অঙ্কুশকে তলব করা হয়েছে। এর পাশাপাশি বলিউড নায়িকা উর্বশী রাউতেলা, তাকে তলব করা হয়েছে, এবং ইতিমধ্যেই ক্রিকেটার শিখর ধাওয়ান এবং সুরেশ রায়না, তাদের দুজনকেও জেরা করেছে ইডি। ধন্যবাদ জ্যোতির্ময়। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত। কি নির্দেশ এখনো পর্যন্ত, কি কি পর্যবেক্ষণ আদালতে, শ্রাবন্তী সাহা জানাবেন। শ্রাবন্তী, আরো একবার জানিয়ে রাখবো, শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো এবং আপনাদের জানিয়ে রাখি, পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত করা হয়েছে সিবিআই এর। এই মামলায় জামিন পেলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল মুক্তির সম্ভাবনা কিন্তু প্রবল।
এর আগে ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ। সিবিআই এর মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। আদালতের কি পর্যবেক্ষণ শ্রাবন্তী সাহা জানাবেন। শ্রাবন্তী, দেখো, আপাতত সিবিআই এবং ইডির করা যে মামলাগুলি ছিল তার মধ্যে সম্প্রতি শীর্ষ আদালত থেকে যখন ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, তারপর এই একটি বড় মামলা সিবিআই এর সেটাই পেন্ডিং ছিল। কলকাতা হাইকোর্ট শুনানি শেষ করেছে এবং রায়দান স্থগিত রেখেছে। এই মামলা চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের বর্ষীয়ান আইনজীবীরা বারবার আবেদন করেছেন পুজোর সময় যাতে পার্থ চট্টোপাধ্যায় বাড়ি ফিরতে পারেন, সেই আবেদন তারা রেখেছেন। যদি সে বিষয়ে কোনো রকম আশ্বাস দেয়নি কলকাতা হাইকোর্ট। আপাতত মাত্র শুধু শুনানি শেষ হয়েছে। তবে মনে করা হচ্ছে যেহেতু আর কোনো মামলা পেন্ডিং নেই, আর কোনো মামলার ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় জেলে থাকছেন না, সবকটিতেই বেল হয়ে গেছে। শুধুমাত্র এই একটির ক্ষেত্রে জামিন যদি পান তাহলে তার জেল মুক্তি ঘটার সম্ভাবনা। ধন্যবাদ। খেজুরিতে জোড়া মৃত্যুকাণ্ডে আবারও মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের। এসএসকেএম এর ময়না তদন্ত রিপোর্টে দুজনের দেহে আঘাতের উল্লেখ। কি ধরনের আঘাত ব্যাখ্যা তলব হাইকোর্টের। ব্যাখ্যা দিতে স্বাস্থ্য দপ্তরকে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ। যে ধরনের আঘাতের উল্লেখ রয়েছে তাতে কারো মৃত্যু হতে পারে কিনা জানাবে বোর্ড। এসএসকেএম এর ময়না তদন্তের রিপোর্ট নিয়েও পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার নির্দেশ। 18 সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চের। ওয়াকফ আইনের ওপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। কয়েকটি ক্ষেত্রে স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াকফের সম্পত্তি দানে 5 বছরের ইসলামের শর্তে স্থগিতাদেশ। রাজ্যকে রুল তৈরি করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওয়াকফ বোর্ডে 3 জনের বেশি অমুসলিম সদস্য থাকবে না। ওয়াকফ বোর্ডে সিইও যাতে মুসলিম হন সেই চেষ্টা করতে হবে, এমন পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। जो माननीय सर्वोच्च न्यायालय ने अंतरिम राहत पे विचार करते हुए बहुत स्पष्ट आदेश दिया कि जो वक्फ अमेंडमेंट की जो प्रोविजंस है उसको स्टे नहीं किया गया है। दूसरा बात उन्होंने कहा है कि जो रजिस्ट्रेशन का जो मुद्दा है उस पर भी कोई स्टे नहीं है, यानी कि जो वक्फ रजिस्टर्ड नहीं है या जिसको रजिस्टर नहीं कराया जाएगा वो वक्फ प्रॉपर्टी ट्रीट नहीं होगा। तीसरी बात उन्होंने कहा कि जो नॉन मुस्लिम्स को मेंबर बनाने की बात कही है वक्फ बोर्ड में या अपीलेट ट्राइब्यूनल में, उसमें 3 की संख्या नॉन मुस्लिम्स की हो सकती है, उससे ज़्यादा की संख्या नहीं हो सकती है। चौथी बात जो उन्होंने कहा है कि जो भी आप किसी को कहते हैं कि इनका वक्फ प्रॉपर्टी जायज नहीं है, कानून सम्मत नहीं है, तो जो प्रोसीजर प्रिस्क्राइब्ड है वक्फ एक्ट में इंक्लूडिंग अमेंडमेंट एक्ट, उसके हिसाब से ही आप उसको उस प्रॉपर्टी से बेदखल कर सकते हैं। বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে সব জায়গাতে অভিযোগটাই ছিল যে রাজ্য ওয়াকফ বোর্ড সরকারের জমি দখল করে নিচ্ছে এবং সেটা ডিসাইড করবে ডেজিগনেটেড অফিসার। সেই জায়গাটা স্টে হয়ে গেল, সেই কাঠামোটাকে আটকে দিল। এরপর তো অন্যান্য আছে অঙ্গ প্রত্যঙ্গ। বিজেপি গভর্নমেন্ট ইজ অ্যান্টি মুসলিম, ইট ইজ নোন টু এভরিওয়ান। অ্যান্টি মুসলিম, ওরা মুসলিমদের পছন্দ করে না, তাদের অধিকারকে কেড়ে নিয়েছিল। তাই ছিল আমাদের লড়াই। সেই লড়াইয়ে নিঃসন্দেহে আমাদের অনেকটা এগিয়ে গেছি আমরা। মেজর অ্যাক্টে যখন আলটিমেটলি শোনা হবে, হিয়ারিং হবে, ফাইনাল হিয়ারিং হবে, আশা করি অ্যাক্টের আরও অনেক অনেক ধারা আল্ট্রা ভাইরাস বিরোধী। মুর্শিদাবাদে আবারও বোমা বিস্ফোরণ। বোমা ফেটে 3 জন আহত হয়েছেন। 3 জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানতে পারা যাচ্ছে। মুর্শিদাবাদের রানীনগর থানার নজরানা নবীর মোড় এলাকার ঘটনা এটি। বোমা থেকে বিস্ফোরণ বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বোমা বাঁধার পিছন আর কারা কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ। আমার সহকর্মী কৌশিক রয়েছেন এই মুহূর্তে সরাসরি। কৌশিক, জানতে চাইবো, বারবার মুর্শিদাবাদে এই ধরনের ঘটনা ঘটে, আবারও বোমা বাঁধার ঘটনা। এবার আরও জানতে পারা যাচ্ছে যে ধৃতদের মধ্যে একজন আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিশ আর কি জানতে পারছে? দেখো, যেটা জানা যাচ্ছে, পুলিশ কিন্তু যেটা এখনো প্রাথমিক সূত্রে যেটা জানতে পেরেছে, এদের পিছনে কোনো বড় মাথা রয়েছে। কারণ যারা এই বোমা বাঁধার কাজে বা বিস্ফোরণ যে এলাকায় ঘটেছে এবং আহত হয়েছে, তাদের বয়সটা যদি দেখো তাহলে খুবই অল্প। 18 বছর যিনি হাসপাতালে ভর্তি রয়েছেন তার বয়স হচ্ছে 18 বছর। অন্যদিকে একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তিনি আহত হয়েছেন বোমা বাঁধতে গিয়ে, এবং আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে আরও 2 জনের বয়স হচ্ছে 24 বছর এবং 18 বছর। অর্থাৎ সব মিলিয়ে যে তরুণ যুবক যারা রয়েছেন তারা কিন্তু এই বোমা বাঁধার কাজে লিপ্ত হয়েছিল এবং সেখানে মনে করা হচ্ছে এর পিছনে কোনো তাদেরকে কেন, আমি এক্ষেত্রে জানতে চাইছিলাম তোমার কাছে কৌশিক, যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বা 18 বছর বয়স যার,
তাদেরকে বোমা বাঁধার কাজে কারা নিযুক্ত করছে বা তাদের কি এমন প্রয়োজনীয়তা অনুভব করলেন তারা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে বোমা বাঁধতে হবে, এটা তো বুঝতে পারছি না। একদমই দেখো সেই ঘটনায় কিন্তু একদম প্রশ্ন তুলেছে, কারণ কালকে থেকে পুলিশ যেটা অনুমান করছিল 5 থেকে 6 জন আছে তো এদের সঙ্গে, তবে আরও বাকি যারা রয়েছে তাদের খোঁজে তল্লাশি চলেছে এবং এই যে 3 জনকে গ্রেপ্তার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে ইতিমধ্যেই। তবে মনে করা হচ্ছে এলাকায় অশান্তি পাকাতেই কিন্তু এইসব বোমা মজুত করা হচ্ছিল, কারোর অঙ্গুল হিলনে, এবং এদেরকে সেই বোমা তৈরির কাজ শেখানো হচ্ছিল যাতে তারা শিখে আরো বোম বাঁধতে পারে বা এর সাথে তাহলে যারা শেখাচ্ছিল বা যাদের নির্দেশে এই কাজগুলো তারা সেখানে করছিল তাদেরকে এবার আশা করি পুলিশ পাকড়াও করতে পারবে। ধন্যবাদ কৌশিক। কতজন খাম হয়েছে কত? একজন ওই কামটার নাম কি? সে বোম বাঁধতে গিয়েছিল? তা জানি না আমরা। ওকে ধরেছে কেন? আমাদেরকে বললো কি অ্যাক্সিডেন্ট করেছি, আমাকে এসে নিয়েছে হসপিটালে, তাই বলেছে যে আমরা তো সব জানি না। কজন গিয়েছিল আনতে? আমি আর হাসান গেছিলাম আনতে ওকে। হাসান কোথায় এখন? ও পরীক্ষা দিতে গেছে। উচ্চ মাধ্যমিক পড়াশোনা করো তোমরা? হাসান কোন ক্লাসে পড়ে, কোন পরীক্ষা দিচ্ছে জানো? অ্যাক্সিডেন্ট করেছে সেই কথাই বলেছে, বম বাঁধেছে, এসব আমাকে কিছু বলে নেই, বাড়িতেও কিছু বলে নেই, আর এসব সম্বন্ধেও জানি না। আমার বন্ধু বোম বাস্ট করে ও খাম হয়ে গেছে, দিয়ে আমাদেরকে ফোন করে ডেকেছে, দিয়ে আমরা গিয়ে হসপিটাল ওকে নিয়ে এসেছি, দিয়ে আমাদেরকে ধরেছে। ও কি বোমা বাঁধছিল? না জানি না। ফোন করেছে বন্ধু, আমি তো জানি না। ও বলছে অ্যাক্সিডেন্ট করেছি আয় দিয়ে আমাকে হসপিটালে নিয়েছ, তাই বললো। পরে খবরে নজর রাখি। মাঝরাতে সোনারপুরে ছিনতাই, বাধা দিলে এক বাইক চালককে এলো পাথারি কোপ। স্থানীয়দের হাতে পাকড়াও 2 নাবালক ছিনতাইবাজ। আমি কথা বলবো সত্যজিতের সঙ্গে। সত্যজিৎ, পুলিশ তাদের ধরতে পেরেছে, কি ব্যবস্থা নিয়েছে? এখনো পর্যন্ত যা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই এই 2 নাবালককে আটক করেছে পুলিশ, এবং একজনের বয়স 15, আরেকজনের বয়স 17। এবং যেটি খুব গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যেই পুলিশের হাতে, যে যাকে এইভাবে আঘাত করা হয়েছে সে এবং যারা আঘাত করেছে প্রত্যেক এই 3 জনেরই বাড়ি কিন্তু বারুইপুর থানা এলাকার মল্লিকপুরে। অর্থাৎ তাদের সঙ্গে পুরনো কোনো শত্রুতার সম্পর্ক ছিল কিনা, বা শুধুমাত্র এই শুধু ছিনতাইয়ের জন্য এদিনের ঘটনা ঘটানো হয়েছে কিনা সেই বিষয়টা ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা। তবে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে 2 নাবালককে ধরা হয়েছে তাদের মধ্যে একজনের কিন্তু ইতিমধ্যেই এইরকম কোপানোর আরো একটি অভিযোগ আছে। ফলত বলা যেতে পারে যে পুরনো কোনো শত্রুতার জেরে এদিনের এই ঘটনা ঘটেছে বলেই কিন্তু প্রাথমিক অনুমান পুলিশের। ধন্যবাদ। হ্যান্ডেল এরম টেনেছে, পড়তে বেঁচে গেছি, আবার চাপড় পিছনে মেরে আর মোবাইলটা কেড়ে নিয়ে পালাচ্ছিল। আর ধরে আর একজন ওদিকের লোক 4-5 জন মিলে ধরে ফের আমরা হসপিটাল আর থানায় নিয়ে এসেছি। ভয় তো অনেক লাগছে এখন, আমার ওটা রাস্তা ডেলি আসা যাওয়ার রাস্তা। তারপর পাকড়া করলাম, করে জিজ্ঞাসা করতে ওরা বললো আমরা পুলিশ, আমরা ছিনতাই করতে এসেছি, ছিনতাইবাজ আমরা। এই স্যার বয়স কত? 14-15 বাচ্চা ছিল। হ্যাঁ, এদের নাকি আরো ওইরকম কেস আছে। তো আতঙ্ক মানে বিশাল আতঙ্ক আছে। এবার মালদার দিকে আমরা নজর রাখবো, যে মালদা আমের জন্য বিখ্যাত। দিনের পর দিন সেই মালদা শুট আউটের ঘটনা, মানে গুলি চালনার ঘটনার জন্য কুখ্যাত হয়ে উঠেছে। আবারও এরকম একটা ঘটনা ঘটেছে। এক তৃণমূল কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তৃণমূল নেতা আবুল কালাম আজাদ খুনে প্রধান সাক্ষী এই তৃণমূল কংগ্রেস কর্মী। মালদা মেডিকেলে চিকিৎসাধীন আতিমুল মোমিন তার নাম। অমৃতি পেট্রোল পাম্পের কাছে কানাইপুরে মোটর বাইকে করে এসে 2 দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে যায়। সুব্রত আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুব্রত, একটা বিষয় আমি জানতে চাইবো যে এই ঘটনায় মানে যাকে গুলি করে পালিয়ে যায় এই ব্যক্তি, তিনি একমাত্র বা অন্যতম সাক্ষী বলেই কি তাকে হঠিয়ে দেওয়ার প্রয়াস দুষ্কৃতীদের এই চেষ্টাটা? একদমই তাই শুভজিৎ, এবং এমনটাই অভিযোগ স্বয়ং এই আতিমুল মোমিন করছেন। তিনি এখন অনেকটাই সুস্থ, এবং তিনি তার গায়ে গুলি লেগেছিল, গুলি বার করে দেওয়া হয়েছে। এবং সেই আতিমুল মোমিন কিন্তু প্রথম থেকেই কালকে রাতেও এবং আজকেও সে দাবি করেছে যে আজকে তার ডেট ছিল, আজকে এই সাক্ষী দেওয়ার কথা ছিল, এবং সে কারণেই কালকে রাতে তাকে গুলি করে খুন করার চেষ্টা করা হয়। এবং যেহেতু
যে অভিযুক্ত তৃণমূল নেতা বা পঞ্চায়েত সদস্য মাইনুল শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তারও আগের ঘটনায় আজাদের খুন করার ঘটনায় এবং তার ছেলের বিরুদ্ধে অভিযোগ ছিল। এই কর্মী আতিমুল যে দুই দুষ্কৃতী মোটর বাইকে করে এসে গুলি করে পালিয়ে গেল পেট্রোল পাম্পের নিকটস্থ, আমরা জানি সেখানে বেশিরভাগ জায়গাতে ক্লোজ সার্কিট ক্যামেরা সার্ভিলেন্স থাকে, এক্ষেত্রে সেরকম কিছু পুলিশ হদিশ পেয়েছে তাদের কোনো, তারা কারা এখনো পর্যন্ত? পুলিশ এখনো পর্যন্ত হদিশ পায়নি, তবে এই আতিমুল মমিন কিন্তু অভিযোগ করছে যে সে চিনতে পেরেছে তার ভাইকে, যে শনাক্ত করতে তার দুজন যে ছিল তার মধ্যে একজন হচ্ছে মাইনুল শেখের ছেলে এবং সাইদ শেখ, এবং সে গত আগের খুনের ঘটনায় সেও অভিযুক্ত ছিল এবং সে কিন্তু পলাতক ছিল। তো এই দুজন যারা বাইক আরোহী এসে তাকে গুলি করে, তাদের মধ্যে একজন যে বাইক চালাচ্ছিল এবং পেছন থেকে গুলি করছিল, এবং তাদের মধ্যে সে একজন হচ্ছে এই মাইনুল শেখের সেই আতিমুলের কথার সূত্র ধরে পুলিশ কি তাদের কাছে পৌঁছেছে? এখনো পর্যন্ত তাদেরকে আটক করার কোন রকম বন্দোবস্ত শুরু করেছে? এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি, তবে জিজ্ঞাসাবাদ করছে, পুলিশি অভিযান চলছে এবং মাইনুলের ছেলে যার কথা বলা হচ্ছে এবং সেই তাকেও কিন্তু খোঁজ করছে, যদিও সকলেই কিন্তু এখনো পর্যন্ত বেশ ধন্যবাদ শুভতোষ, ধন্যবাদ। কালামের সঙ্গে এর ব্যবস্থা চলছে মাটি, হ্যাঁ, এই নিয়ে একটা জায়গাতে ওকে দিয়েছিল কি বার্থডে ছিল, তাদের নিমন্ত্রণ করেছিল, ওইখানে গিয়ে এরা মাইনুলের ছেলে দল পাল নিয়ে মাইনুল সঙ্গে সঙ্গে ওদেরকে ওখানে মার্ডার করেছে, আমাদেরকে এখানে কাজ করতে দিচ্ছে না এই বলে মেরেছে। আমি মেন সাক্ষী ছিল মাইনুলের, ওরকে হাঁটাবার জন্য আজকে গুলি মারা হয়েছে। কারা মেরেছে? ওর ছেলে এরেস হওয়া চাই। কাকে কারা মেরেছে? কারা? মাইনুলের ছেলে। মালদাতে পুরোটাই চলে হচ্ছে জমির দালালি আর ফ্ল্যাটের দালালি। মালদাতে ব্যাঙের ছাতার মতো ফ্ল্যাট গজিয়ে ওঠে সব সময়, এখনো চলছে। পাশাপাশি দুটো বিল্ডিংয়ের মধ্যে দেখবেন যে সরকারের যে তৈরি করা নিয়ম সেই অনুসারে গ্যাপ নেই, এবং প্রত্যেক বিল্ডিংয়ে মালদার তৃণমূল কংগ্রেসের নেতাদের হয় গ্যারেজ আছে, না হয় ফ্ল্যাট আছে, সবাই জড়িত। এই নিয়ে ভাগাভাগি নিয়ে গণ্ডগোল, তৃণমূলের মধ্যে গণ্ডগোল। স্বাভাবিক, যে নেতা খুন করিয়েছে, যিনি খুন হয়েছিলেন তার পরিবার অর্থাৎ তার স্ত্রীও বলেছিলেন যে এটা অন্তর্দ্বন্দ্ব দলে, তারাই চেষ্টা করছে আবার। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় ঘোষ। তন্ময়বাবু, এই ঘটনায় আবুল কালাম আজাদ, যিনি আপনাদের দলের একজন কর্মী, তার খুনের অন্যতম সাক্ষী আতিমুল মমিন, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা এখনো পর্যন্ত ঠিক এইভাবে অভিযোগ উঠছে, তার পরিবারের লোকজন অভিযোগ করছে। পাশাপাশি কিছুক্ষণ আগেও আমরা শোনালাম যে সুকান্ত মজুমদার বলছেন যে এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। আমি খবরটা আরও একবার দর্শকদের জানাই, আমি তারপর আপনার কাছে আসছি। মালদাতে আবারও গুলি চালানোর ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তৃণমূল কংগ্রেস নেতা আবুল কালাম আজাদ, তার খুনের যিনি প্রধান সাক্ষী ছিলেন এই তৃণমূল কংগ্রেস কর্মী যার নাম আতিমুল মমিন, সেই আতিমুল মমিনকে অমৃতি পেট্রোল পাম্পের কাছে কানাইপুরে মোটর বাইকে করে এসে দুই দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে যায়। বেটিং চক্রে ধৃত শিক্ষকের থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে। গঙ্গারামপুরে ধৃত শিক্ষকের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার 1,17,00,000 টাকা। অপূর্ব সরকারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 18 লক্ষ টাকা। সব মিলিয়ে প্রায় 1,35,00,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। বেটিং চক্রে ধৃত শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল টাকা। আমি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, রূপক সরকার রয়েছে। রূপক, কি বলছেন শিক্ষক, কোথা থেকে এলো এইসব টাকা? যেটা পুলিশ জানাচ্ছে এই টাকাটা এসেছে বিভিন্ন বেটিং চক্রে। এখন আইপিএল খেলা থেকে কিন্তু এই বেটিং চক্রের সব থেকে বেশি রমরমা দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। তারপর কিন্তু এখন বিভিন্ন খেলা, মানে যারা এই বেটিং অ্যাপে টাকা লাগাচ্ছে তারা হয়তো জানেও না যে কি খেলা হচ্ছে, ফুটবল খেলা, হকি খেলা এবং বহু ধরনের খেলা, টেনিস খেলা তো টাকা লাগানো হচ্ছে এই অ্যাপের মাধ্যমে। সেই অ্যাপের টাকাটাই কিন্তু এখানে জমা হতো। পিন্টু ঘোষকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ, এবং তারপর গত পরশুদিন যে অপূর্ব সরকার, যিনি শিক্ষক পেশায়, তাকে কিন্তু গ্রেফতার করে। এই দুজনই মূলত গঙ্গারামপুর এলাকা জুড়ে এই কিন্তু বেটিং চক্র বা অনলাইন জুয়ার যেটা সেটা কিন্তু চালাতো। ধন্যবাদ, একেবারে নজর রাখো তুমি। শ্বশুর বাড়ি থেকে 1,25,00,000 টাকা নাকি উদ্ধার হয়েছে। আমি আবার শুনেছিলাম যে টাকার পরিমাণটা নাকি আরো একটু বেশি, পুলিশ নাকি কমিয়ে দেখাচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, জানি না সত্যি নাকি কিছু টাকা তারা নাকি পকেটে ঢুকিয়ে নিয়েছে, আমার কাছে এরকম খবর আছে।
আজই ডেডলাইন, আজকের মধ্যে বোনাস না দিলে চা বাগান বড় আন্দোলনের হুঁশিয়ারি। 20% হারে বোনাসের দাবি শ্রমিকদের। বোনাস না পেলে 18 সেপ্টেম্বর শিলিগুড়িতে অতিরিক্ত শ্রম আধিকারিক কার্যালয় ঘেরাও করবে বিটিডব্লিউ, জানিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। শ্রম দপ্তরের নোটিফিকেশন সত্ত্বেও এখনো পর্যন্ত বোনাস মেলেনি চা বাগানে। ডোমজুড়ে উদ্ধার বিপুল মাদক, আটক এক। গতকাল রাতে বাঁকড়া এলাকায় আচমকাই 2 যুবকের মধ্যে বচসা, তারপর মারামারি। অশান্তি থামাতে যান স্থানীয়রা, আর তখনই একজনের পকেট থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়। ওই ব্যক্তি বহিরাগত, জানিয়েছেন স্থানীয়রা। আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ভাগ্নের হাতে মামা খুন, বসিরহাট থানার তেঘরিয়া এলাকার ঘটনা এটি। মাছ ধরাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত, তারপরই খুন। গতকাল রাতে বাড়ি ফেরার সময় পিছন থেকে ভারী জিনিস দিয়ে আঘাত, মাটিতে লুটিয়ে পড়ার পর ইট দিয়ে মাথা থেতলে খুন করা হয়। গ্রেফতার ভাগ্নে, ছেলে অন্যায়ের শাস্তি পাক, বলছেন তার পরিবারের লোকজন। সুন্দরবনে 19 জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে। পরিকল্পনা মাফিক কি বেআইনিভাবে ভারতে প্রবেশ। 12 সেপ্টেম্বর রাতে ক্ষীরোদখালিতে নদী নৌকো দেখে সন্দেহ হয় বিএসএফ এর। ধৃতরা বাংলাদেশের ভোলা জেলার বাসিন্দা বলে জানা যাচ্ছে। ভারতীয় জলসীমানা অতিক্রম করে ঢোকার চেষ্টা করেন তারা। ধৃতদের কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। জমি নিয়ে বিবাদ, বিষ দিয়ে ধানের চারা নষ্ট করার অভিযোগ। চন্দ্রকোনার রাধাবল্লভপুরের ঘটনায় গ্রামের 2 পড়শির মধ্যে গন্ডগোল। একজন জমি কেনেন, আরেকজন সেই জমি জোর করে দখল করে চাষ করছেন বলে অভিযোগ। জমির মালিক বিষ দিয়ে ধান নষ্ট করে দেন বলে অভিযোগ। জমি ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন মালিক। সুবিচার চেয়ে থানায় চাষি। আবারও মুর্শিদাবাদে ভয়াবহ আগুন, পুড়ে ছাই 2টি বাড়ি। ভগবানগোলার রানীতলার নতুন গ্রামের ঘটনা এটি। গতকাল মাঝরাতে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় গোটা বাড়ি। মৃত্যু হয়েছে গবাদি পশুর। বাড়ির ভিতরে থাকা টাকা পয়সা, সোনার গয়নাও পুড়ে যায়। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। 3 মাস বন্ধ থাকার পর কাল থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে জঙ্গল। পর্যটকদের জন্য বেশ কিছু পদক্ষেপ করেছে জলদাপাড়া বন বিভাগ। হলংয়ে পার্কিং জোন হয়েছে। পুজোর মুখে জঙ্গল খোলায় পর্যটকরা খুশি। তবে জলদাপাড়া বক্সার জঙ্গলে নতুন করে কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে। ধূপগুড়িতে 5 শাবক সহ মা বালি হাঁস উদ্ধার, তুলে দেওয়া হলো বন দপ্তরের হাতে। রাস্তার ধারে ড্রেনে আটকে পড়েছিল 5টি বাচ্চা সহ একটি বালি হাঁস। এগিয়ে আসেন ভাওয়ালপাড়ার এক যুবক। শাবক সহ হাঁসটিকে উদ্ধার করে নিজের বাড়িতে তিনি নিয়ে যান। জলজমি ভরাট হয়ে যাওয়ায় পরিযায়ী এবং বুনো জলচর পাখিরা নিরাপদ আশ্রয় হারিয়ে শহরের ভিতর ঢুকে পড়ছে। আশঙ্কায় পরিবেশ প্রেমীরা। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর আসছে TV9 বাংলা পিসিআর কে বলবো বিগ ওয়ালের সেই খবর ব্রেক করতে এই মুহূর্তে ফুল এন্ড ফাইনালে বড় খবর। কি খবর? পোল্যান্ডের পর এবার রোমানিয়ায় ঢুকে পড়ল রুশ ড্রোন। উত্তর ডেব্রোজা সীমান্তে একাধিক রুশ ড্রোনের অনুপ্রবেশ। দীপ আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন। দীপ, কি খবর আসছে? দেখো, রাশিয়ান ড্রোন আমরা পোল্যান্ডে ঢুকে পড়ার খবর আগেই দেখেছিলাম, এবার রোমানিয়া। প্রশ্ন হচ্ছে যে রাশিয়ার ড্রোনগুলি সীমান্তে ঢুকে পড়ছে কেন এবং সেগুলো কতটা বিপজ্জনক। এই মুহূর্তে গোটা দুনিয়ায় কিন্তু কার্যত, বিশেষ করে ইউরোপের আকাশে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মেঘ ক্রমশ ঘনাচ্ছে। তার কারণ একদিকে রাশিয়া তার যে আগ্রাসন, সেই আগ্রাসন ইউক্রেনকে ছাপিয়ে এবার ধীরে ধীরে গোটা ইউরোপের দিকে এগোতে শুরু করেছে, এমনটাই আশঙ্কা করছে ইউরোপ। তার কারণ শুধুমাত্র ড্রোনগুলো কতটা বিপজ্জনক সেটা দেখলে হবে না লিমা, যেটা দেখতে হবে যে ড্রোনগুলো কোন পরিস্থিতিতে একের পর এক ন্যাটো সদস্যের দেশের সীমান্তে অনুপ্রবেশ করছে। প্রশ্ন হচ্ছে তাহলে কি রুশ প্রেসিডেন্ট পুতিন এবার তার আগ্রাসনকে ইউক্রেনকে ছাপিয়ে গোটা ইউরোপের দিকে তার নজর রয়েছে? এই আশঙ্কাতেই কিন্তু নেটো এই মুহূর্তে ভুগছে, যে কারণে নেটো ইউরোপের যে ইস্টার্ন ফ্ল্যাঙ্ক রয়েছে সেই ইস্টার্ন ফ্ল্যাঙ্কে তাদের সেনা মোতায়েনের যে বহর, সেই বহরকে কিন্তু ক্রমশই বাড়াচ্ছে। এবং এর পাশাপাশি পোল্যান্ড এবং রোমানিয়া, পোল্যান্ড ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, পোল্যান্ড আয়রন গেট 2025 শুরু করে দিয়েছে, অর্থাৎ তাদের সীমান্তে 40,000 বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। হাউইটজার কামান, এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে। রোমানিয়া যেটা করেছে, এখনো পর্যন্ত রোমানিয়া যে রুশ রাষ্ট্রদূত রয়েছে তাকে সমন পাঠিয়েছে এবং এই ঘটনা তীব্র নিন্দা করেছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, নজরে রাখতে হবে ইউরোপীয় ইউনিয়নও কিন্তু এটাকে একটা ড্রোনের অনুপ্রবেশ বা কোনো ত্রুটির কারণে ঢুকে পড়েছে এমনটা মানতে নারাজ। ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং আক্রান্ত দেশগুলো একযোগে অভিযোগ করছেন যে এটা কিন্তু একেবারে পুতিনের মস্তিষ্ক প্রসূত। তার কারণ পুতিন এই মুহূর্তে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, অর্থাৎ ন্যাটোর ধৈর্য পরীক্ষা নিচ্ছেন। ন্যাটোর খামতি, ত্রুটি, কোথায় শক্তি, কোথায় হামলা করলে কতক্ষণে তার পাল্টা জবাব আসবে, এইগুলোই নাকি পুতিন এই মুহূর্তে দেখে নিচ্ছেন। খোদ ন্যাটোর সচিব তিনিও এই আশঙ্কা প্রকাশ করেছেন যে হয়তো আর বছর খানেকের অপেক্ষা, ইউক্রেন যুদ্ধ শেষ তো এখনো হওয়ার কোনো প্রশ্নই নেই, বরং এবার
ইউরোপের দিকেও হাত বাড়াতে চলেছেন পুতিন, এমনটাই কিন্তু আশঙ্কা। অন্যদিকে এবার ঝাড়খণ্ডে বাংলায় কথা বলায় আক্রান্ত পরিযায়ী শ্রমিক। টাটানগর স্টেশনে বাংলায় কথা বলায় হামলার অভিযোগ, বাংলাদেশি তকমা দিয়ে সন্দেশখালী যুবককে বেধড়ক মার। আমার সহকর্মী দীপঙ্করের কাছে এই খবরের কিছু আপডেট রয়েছে। দীপঙ্কর, কি হয়েছে অ্যাকচুয়ালি? দেখো, মূলত যা অভিযোগ আমরা পাচ্ছি, ওদের বাংলা ভাষায় কথা বলেছে এবং সেই কারণেই কিন্তু তার উপরে আক্রমণ করা হয়। এই ঘটনা বেশ কিছুদিন কারা আক্রমণ করেন দীপঙ্কর? সেখানকার মানুষজনই আক্রমণ করেছে, কিন্তু কি আর কোনো কারণ আছে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি, বাংলা ভাষায় কথা বলা এবং তাই নিয়েই বচসা, সেই কারণেই কিন্তু তাদেরকে মারধর করা হয়েছে। জামশেদপুর টাটানগর স্টেশনে নামার পর বাংলায় কথা বলছিল শ্রমিকরা, সেই সময় স্টেশনে থাকা কয়েকজন যুবক তাদের উপরে চড়াও হয় এবং অভিযোগ বাংলায় কথা বলার কারণেই তাদেরকে মারধর করা হয়েছে। এই অভিযোগ তারা কতজন ছিলেন? যারা বাংলায় কথা বলেছিলেন তারা কতজন ছিলেন? না, এখান থেকে শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজন শ্রমিক একসাথে তারা আশরাবাদ থেকে, হিঙ্গলগঞ্জ থেকে, সন্দেশখালী থেকে তারা গেছিলেন। তার মধ্যে এই ব্যক্তি, তিনি এই বাংলা ভাষায় কথা বলার কারণে এই যারা আক্রমণ করেছেন তাদের কবলে পড়ে যান এবং তাদের সঙ্গে বচসা, তারপরে তাকে মারধর করা হয়। গোটা বিষয়টি এখানে এবং ওখানে দু জায়গাতেই কিন্তু অভিযোগ করা হচ্ছে। পরিবারের তরফ থেকে এখানে অভিযোগ করা হচ্ছে, ওই ব্যক্তি ওখান থেকে, ওই শ্রমিক ওখানে অভিযোগ করেছেন। গোটা বিষয়টি যারা মারধর করেছে পুলিশ তাদেরকে কোনো রকম, তাদের সঙ্গে কোনো রকম কথা বলেছে, কোনো রকম ব্যবস্থা নিয়েছে? এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার নেই। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এদের পক্ষে কাউকে কিছু জিজ্ঞাসা করেনি। বেশ বেশ, ধন্যবাদ। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের বিধানসভায় আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত পরিষ্কার করে দিয়েছেন। এবং আমরা চাই পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে যাচ্ছেন তাদের যেমন সুরক্ষা দিতে হবে, সেই রাজ্যের যারা রয়েছেন, আমাদের ক্ষমতায় রয়েছেন, সেই রকম অনেক পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গেও রয়েছেন এবং তাদেরও নিরাপত্তা অত্যন্ত সুনিশ্চিত। রাজ্য সরকার তাদের জন্য অত্যন্ত পরিষ্কারভাবে বলে দিয়েছেন তাদের নিরাপত্তার কোনো অভাব হবে না। খোঁজ নিয়ে দেখব, সব অধিকাংশই ভুয়া প্রচার। যেমন হরিয়ানা সরকার প্রেস রিলিজ করেছে, আমরা গভর্নরের কাছ থেকে পেয়েছি যে 1000 জন মতো বাংলাভাষীকে তারা তুলেছিল আলোচনা, মানে তদন্ত করার জন্য। তার মধ্যে 915 জন বাংলাদেশি বেরিয়েছে। আর অনেক সময় এ রাজ্যের পুলিশও অনেককে ডিটেন্ড করে জিজ্ঞাসাবাদের জন্য। তার মানে এই নয় যে তাকে মামলা দিয়ে কোর্টে ফরওয়ার্ড করা বা তার উপর অত্যাচার করা। এটা আমাদের আগে সিআরপিসি, আইপিসিতে প্রভিশন ছিল, এখন বিএনএসে প্রভিশন আছে। সব হইচই করে লাভ নেই। যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ায় তারা আর যাই হোক বাংলা বাঙালির রক্ষক নয়। ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চা স্কুলে ধুন্ধুমার কাণ্ড। পড়ুয়াদের মারে অভিযুক্ত শিক্ষকের মাথা ফেটে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় তারা। অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। যাবতীয় অভিযোগ, যদিও ওই অভিযুক্ত শিক্ষক, যার নাম বিজয় কুমার বিশ্বাস, তিনি অস্বীকার করেছেন। পাল্টা সহ শিক্ষকদের বিরুদ্ধে তিনি চক্রান্তের অভিযোগ করেছেন। আলিপুরদুয়ারের বীরপাড়ার মাকড়াপাড়াতে হরপাবান নদীর পাড়ের একাধিক গাড়ি জলের তলায় চলে গিয়েছে। নদীর বুকে যে বাজার বসে, সেই বাজারে হরপাবানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হরপাবানে ভুটান সীমান্তে মাকড়াপাড়াতে শোরগোল ছড়িয়ে পড়েছে। আমি এই মুহূর্তের পরিস্থিতি একটু জানবো আমার সহকর্মী সুজিতের কাছ থেকে। সুজিত, ভয়াবহ সেই ছবি আমরা দেখছি, দর্শকদের দেখাচ্ছি, এখন কি সিচুয়েশন? দেখো, এখন সিচুয়েশন স্বাভাবিক হয়ে গেছে। তার কারণ যখন হরপাবান আসে, স্বাভাবিকভাবে ওই গুয়েখোলা বা নদীর বুকে কিন্তু বাজার বসেছিল। প্রচুর গাড়ি এবং সাধারণ মানুষ এই বাজারে উপস্থিত হয়েছিলেন। তখন হরপাবান আসার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি গাড়ি ভেসে যাওয়ার দেখা যায়। একটি গাড়িকে সাধারণ মানুষ তীরে তোলার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয় এবং কিছুক্ষণ ওই এলাকায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়। তার কারণ বুঝতে পেরেছি, সেই ছবি সেটা অনেকাংশেই ছবি সেই কথা বলছে। ধন্যবাদ সুজিত। অন্যদিকে হাতে আর মাত্র কয়েকদিন বাকি বাঙালির মহোৎসব দুর্গাপুজো, কিন্তু তার প্রস্তুতিতে বাদ সাধছে বর্ষা বৃষ্টি। বাংলা জুড়ে বর্ষণ, পুজোর প্রস্তুতিতে বারবার বাধা। আজ দক্ষিণবঙ্গের 9 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে আর কি সতর্কতা এবং আগাম পূর্বাভাস রয়েছে আমি জানবো আমার সহকর্মী কমলেশের কাছ থেকে। কমলেশ, হাওয়া অফিস এখনো পর্যন্ত কি পূর্বাভাস দিয়েছে এই বর্ষণ সংক্রান্ত? দেখো, প্রথমত উত্তরবঙ্গের পরিস্থিতি খারাপ হতে পারে। তার কারণ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এই 5টা জেলায়
আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, অর্থাৎ একদিনে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আগামীকালও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে দুটো জিনিস, একটা হচ্ছে উত্তরবঙ্গের বৃষ্টি প্লাস সিকিম এবং ভুটানের জলে উত্তরবঙ্গের পরিস্থিতি খারাপ হওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং দক্ষিণবঙ্গের 9টা জেলায় আজকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কালকেও পুরুলিয়া বাঁকুড়াতে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা এবং লাগোয়া শহরতলিতে দফায় দফায় বৃষ্টি চলবে, তাতে এই যে পুজোর প্রস্তুতি সেটা বারবার বাধার মুখে পড়তে পারে। শুভজিৎ, ধন্যবাদ কমলেশ। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH